প্রত্যেকটা অপরাধের উপযুক্ত শাস্তি হবে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আপনার ছেলের রক্ত বৃথা যেতে দিব না আমি। কিছু কি হবে বাবা? আমি তো গিয়েছিলাম পুলিশের কাছে, কিন্তু পুলিশ আমাকে কোনো সাহায্য করতে পারেনি। ওই ভার্সিটির মধ্যে আরিফ নামে একটা ছেলে আছে, ওর অনেক পাওয়ার। ওর সাথে যেই লাগতে যায় তাকে মরতে হয়। পুলিশও তার ভয়ে কোনো কিছু করতে পারে না। আমরা অনেকবার গিয়েছিলাম। আন্টি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি তো বিশ্বাস করে আমার কাছে এসেছেন, আমি আপনার বিশ্বাসের যথাযথ মর্যাদা দিব। আপনার ছেলে যখন রক্ত দিয়েছি, তাহলে আপনার এই ছেলের উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, আপনার ছেলেকে যারা খুন করেছে তাদের আমি শেষ করবই। বাবা, আমি তো সেই আশা করেই তোমার কাছে এসেছি। এখন তোমার কাছে বলে গেলাম, তুমি দেখো। আমার কোনো দুঃখ নেই, আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে। কিন্তু আমার দুঃখ একটা জায়গায়, আমি কোনো সাহায্য পেলাম না। পুলিশ সহ আইন মন্ত্রণালয়ে গিয়ে। দেখুন আন্টি, আপনি আপনার সন্তানের খুনের বিচার পাবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন বাসায় যান। রাফি, তুমি এক কাজ করো, তুমি আন্টিকে বাসায় পৌঁছে দাও, আর আমি বাকিটা দেখে নিচ্ছি। রাফি তখন সেই ভদ্র মহিলাকে নিয়ে বেরিয়ে গেল। আমি বসে বসে চিন্তা করতে শুরু করলাম, এখন আমার কি করা দরকার। অনেক অভিযোগ পেয়েছি এই ভার্সিটির ব্যাপারে, কিন্তু আমি বারবার ব্যবস্থা নিলেও সেটা কতটুকু কার্যকর হয়েছে এটা আমি এখন বুঝতে পারছি। একটা মানুষকে মরতে হয়েছে ওই জঘন্য অপরাধীদের পাল্লায় পড়ে। এখন আর তাদেরকে ছাড়া যাবে না, এখন তাদেরকে শেষ করতেই হবে। ছেলেটা অনেক মেধাবী ছিল, ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সিয়াম নামের সেই ছেলেটা ভর্তি হয়েছিল এই ভার্সিটিতে, কিন্তু অকারণে প্রাণ হারাতে হলো তাকে। রাতে আমি ঘুমাতে পারলাম না এই চিন্তায়। সকালে উঠে যখন ব্রেকফাস্ট করতে বসেছি, তখন আম্মু আমার দিকে তাকিয়ে বলল, শুভ বাবা, আমার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে রাতে ঘুমোতে পারোনি। কি হয়েছে বাবা, বলো আমাকে। কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? আম্মু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার কোনো কিছু হয়নি। আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তায় আছি। তুমি তো জানো কত মানুষ প্রতিদিন আমাদের কাছে আসে, কিন্তু কালকে একজন মহিলা এসেছিলেন, দেখতে ঠিক তোমার মতো। তার ছেলেকে খুন করা হয়েছে। ভার্সিটিতে পড়তে দিয়েছিলেন সন্তানকে, অনেক মেধাবী একটা ছেলে ছিল, কিন্তু কয়েকজন অপরাধী মিলে তাকে খুন করেছে। সে অপরাধীদের ব্যাপারে কিছু তথ্য পেয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছি বাবা, কিন্তু তুমি এখন কি করতে চাইছো? আমি তোমার সিদ্ধান্তের কথা জানতে চাইছি। আম্মু, আমার মনে হয় এখন আমাকে মাঠে নামতে হবে। আমি যদি এভাবে বসে থাকি আর অর্ডার দিতে থাকি, তাহলে কোনো কিছুই হবে না। আমি আগেও এই অপরাধীদের ব্যাপারে জানতে পেরেছিলাম, কিন্তু আমি পুলিশের কাছে ব্যাপারটা জানাই, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মহিলাটা পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু কোনো বিচার পায়নি। আম্মু তখন আমার কাছে আসলেন, এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, এখন আমার মনে হয় সবার আগে তোমার ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে একসময় তোমার কন্ট্রোলের বাইরে সব কিছু চলে যাবে। তখন তুমি তাদেরকে বহিষ্কার করেও কোনো সমাধান করতে পারবে না। কারণ ভাইরাস যখন একবার ছড়িয়ে পড়ে, তখন ভাইরাসের উৎপত্তি স্থল বন্ধ করে দিলেও কিন্তু সেটা ততদিনে মানুষের অনেক ক্ষতি করে ফেলে। তাই তোমার উচিত প্রথমে ওই ভাইরাস যাতে উৎপত্তি হতে না পারে সেই দিকে খেয়াল রাখা। এই জন্য তোমাকে কাজ করতে হবে। কিন্তু মা, আমি কি পারবো এই ভয়ঙ্কর অপরাধীদেরকে শাস্তি দিতে? কত মানুষ আমার কাছে আসে বিচারের আশায়, কিন্তু আমি এত কম বয়সে এত বড় একটা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করতে পেরেছি? বাবা, তুমি আমার সন্তান বলে যে আমি তোমাকে সবসময় সান্ত্বনা দিব এরকম কিছু না। অবশ্যই এই ব্যর্থতায় দায় তোমাকেও নিতে হবে। কারণ আমার কাছে যখন প্রথমে এই ইনফরমেশনটা এসেছিল, তখন তোমার উচিত ছিল সঠিক ব্যবস্থা নেওয়া, কিন্তু তুমি সঠিক ব্যবস্থা না নিয়ে অন্যদের উপর আস্থা রেখেছিলে। সেই জন্য এই অপরাধীরা ডাল মেলতে পেরেছে। তাই আমার মনে হয় তোমার উচিত সবার আগে নিজের অপরাধটা স্বীকার করে নিয়ে কিভাবে এটা সমাধান করা যায় সেটা খোঁজা। সময় আমাদের হাত থেকে একেবারে বেরিয়ে গেলে সেটা আর ফিরে আসে না। আমি তখন আমার আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার আম্মু আগে ভার্সিটির প্রফেসর ছিলেন, সারা জীবন আমাকে একটা শিক্ষাই দিয়ে গেছেন যাতে আমি সৎ পথে থাকি। আমার আজ যে অবস্থান, সব আমার মায়ের দোয়ার কারণেই। মায়ের কারণেই হয়তো আমি
এত কম বয়সে এত বড় একটা পজিশনে আসতে পেরেছি। বাবা মারা যাওয়ার পর থেকেই মায়েই আমার দুই ভাই বোনকে বড় করেছে। আমার বড় বোন রুষা বিয়ে হয়ে গেছে। আমাকে আমার বোনকে পরিবার সব মা একা হাতে সামলে গেছেন। একদিকে যেমন নিজের দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে আমাদেরকে কখনো খারাপ পথে যেতে দেননি। এই জায়গায় আসার পিছনে মায়ের অবদানটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমি তখন বেরিয়ে গেলাম। এখন সত্যিই মনে হচ্ছে আমি পারবো এই অপরাধীদেরকে শাস্তি দিতে। সেই জন্যে আমি আমার অফিসে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আইন প্রতিমন্ত্রী আশরাফ সাহেবকে নিয়ে আসলাম। এরপর তাকে বললাম, আঙ্কেল, আপনাকে কিছুদিন মন্ত্রিত্বের পদটা সামলাতে হবে। আমি এই পদ থেকে কিছুদিনের জন্য সরে যেতে চাই। আমার মনে হচ্ছে এখন আমাকে মাঠে নেমে কাজ করতে হবে, আর এইভাবে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। কিন্তু স্যার, আপনি কি করতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যদি চলে যান তাহলে আমি কি পারবো সব কিছু একা এইসব সামলাতে? আপনাকে পারতে হবে, যে করে হোক আপনাকে এই কাজটা করতে হবে। আমি কিছুদিনের জন্য মাঠে কাজ করতে চাই। আমি দেখতে চাই মানুষের অসুবিধাগুলো, কারণ অফিসে এসি কেবিনে বসে আমি কোনোদিনও মানুষের কষ্ট বুঝতে পারবো না। আমরা তো এখান থেকে অর্ডার করছি, কিন্তু সেটা যথাযথ কার্যকর হচ্ছে কি না সেটা জানতে হবে। সেই জন্য আমার মনে হয় আপনি এই দায়িত্বটা কিছুদিন পালন করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই দায়িত্ব পালনের। কথা দিচ্ছি আপনার দায়িত্বের কোনো অবহেলা আমি করব না। আপনি যেভাবে চালাতেন ঠিক সেভাবেই কাজ করব। আঙ্কেল, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি আমার সিনিয়র, কিন্তু কাকতালীয়ভাবে আমি আপনার উপরে পজিশন পেয়ে গেছি, তাই আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আপনি এই কাজটা যে ভালো মতোই করতে পারবেন সেটাও আমি খুব ভালো করেই জানি। তাই আমি আপনার উপর বিশ্বাস রেখেই আপনার দায়িত্বে সব কিছু ছেড়ে দিতে চাই। আমি কথা দিলাম স্যার, আমি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আপনি আপনার কাজ করতে পারেন। আমি আমার দায়িত্ব সব কিছু ওনাকে বুঝিয়ে দিয়ে আমার কাছে বেরিয়ে পড়লাম, কারণ এখন আমাকে কিছু ইনফরমেশান জোগাড় করতে হবে। ইনফরমেশান না জেনে আক্রমণ বোকামি ছাড়া আর কোনো কিছুই না। পরের দিন সকালবেলা ক্যাম্পাসে বসেছিল তানিয়া এবং তার বান্ধবীরা সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তানিয়া বরাবরই পড়াশোনায় ভালো ফলাফল করে, বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই, স্বাভাবিক, সবার সাথে হাসি খুশি, খুব মিশুক একটা মেয়ে। হঠাৎ করে তার বান্ধবী সামিয়া বলে উঠল, আরে দোস্ত, ওই দেখ একটা ছেলে আসতেছে, কিরকম হাল, মোটা ফ্রেমের চশমা দিয়ে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। একবার তাকিয়ে দেখ, সবাই তাকে নিয়ে হাসাহাসি করতেছে। বান্ধবীর কথায় পেছনের দিকে তাকালো তানিয়া। মোটা কালো ফ্রেমের চশমার সাথে হাত লম্বা একটা শার্ট আর মাটি ছোঁয়ানো প্যান্ট পরে ছেলেটা এগিয়ে আসছে তাদের দিকে। সে তখন ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। চেহারা সবকিছুই ভালো, কিন্তু তার পোশাক আশাক খুবই খারাপ। তবে তাদের কটূক্তি ঠিক মেনে নিতে পারল না তানিয়া। নতুন একটা মানুষ, তার সংস্কৃতি, তার কালচার আলাদা হতেই পারে, তাই বলে যে তাকে অপমান করবে সবাই, এটা তো হতে পারে না। তানিয়া তখন সামিয়ার দিকে তাকিয়ে বলল, দোস্ত, এটা ঠিক না। আমাদের সাথে তার কালচারের মিল না থাকতেই পারি, সে হয়তো কোনো প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে, তাই বলে তাকে অপমান করার কোনো সুযোগ নেই। আমরা এখানে সবাই পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা যে ভালো হবে সেই স্মার্ট। মোটিভেশন দেওয়া বা নেওয়ার টাইম এখন নাই, এখন মজা নিতে হবে। সবাই মজা করতেছে ছেলেটাকে নিয়ে, আমাদের উচিত এতে জয়েন করা, পরে না হয় মোটিভেশন দেওয়া নেওয়া করব। তানিয়ার ভালো লাগলো না, সে ক্লাসের দিকে যেতে শুরু করলো। ছেলেটাও দেখলো তার পিছু পিছু আসতেছে। পরে দেখতে দেখতে বুঝতে পারলো যে ছেলেটা তার ক্লাসে পড়ে। ছেলেটা তখন গিয়ে একদম পেছনে মাথা নিচু করে বসলো। এটা দেখার পর তানিয়ার ভীষণ খারাপ লাগলো। একটা নতুন ছেলে এসেছে, তাকে উচিত ছিল সবাই সাহায্য করা, কিন্তু ছেলেটাকে সবাই এত বাজে বাজে কথা বলতেছে যেটা মেনে নেওয়ার মতো না। তানিয়া তখন এগিয়ে গেল ছেলেটার দিকে, এরপর তার পাশে বসে বলল, হ্যালো, আমি তানিয়া। তোমার পরিচয়টা কি জানতে পারি? সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। আসলে আমরা তো একই ক্লাসে পড়ি, তাই এখন থেকে তো তুমি করেই বলবো। তখন ছেলেটা মাথা উঁচু করে তানিয়ার দিকে এক পলক তাকালো, এরপর আবার মাথাটা নিচু করে নিয়ে আস্তে আস্তে বলল, জি, আমার নাম রনি। তুমি কোথা থেকে এসেছো? আর এই সময় তো ভার্সিটিতে ভর্তি নেওয়া হয় না, তুমি এটা কিভাবে করলে? আসলে আমি ট্রান্সফার নিয়ে এসেছি। আমি আগে আরেকটা ভার্সিটিতে পড়তাম,
সেখানে কিছু ঝামেলার কারণে আমাকে ভার্সিটি থেকে ট্রান্সফার করতে হয়েছে, সেই জন্যই এখানে ভর্তি হতে পেরেছি। ও ঠিক আছে। আচ্ছা, তোমাকে নিয়ে যে সবাই মজা করছে এটাতে কোনো কিছু মনে করবে না। ওরা আসলে একটু ওই রকমই, তবে সবাই খুব বেশি ভালো। আস্তে আস্তে সবার সাথে মিশে গেলে দেখবে তুমিও তাদের বন্ধু হয়ে গিয়েছো। প্রথম প্রথম একটু কষ্ট হবে। না, কোনো সমস্যা নেই। ছোটোবেলা থেকেই তো আমরা এসব দেখে এসেছি। গ্রামের মানুষদেরকে শহরের মানুষরা অপমান করে। তারা ভাবে গ্রামের মানুষরা হয়তো কোনো কিছুই জানে না, তবে তারা হয়তো এটা জানে না যে দেশের অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ছিলেন। ছেলেটার কথা শুনে তানিয়া কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরকম পরিস্থিতিতে এরকম কথা সত্যিই বেমানান। তানিয়া আর কিছু বলল না। সবাই এসে ক্লাসে বসলো। ক্লাসে বসার পরেও বিভিন্নভাবে ছেলেটাকে সবাই অপমান করার চেষ্টা করছিল। তখন স্যার আসলেন, ক্লাস করালেন, আবার চলে গেলেন। সব ক্লাস একে একে শেষ হলো। তানিয়া বেরিয়ে যাবে তখন দেখতে পেল ছেলেটা মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। এটা দেখার পর সে ছেলেটার পাশে গিয়ে বলল, শুভ শোনো, তোমার সাথে আমার কথা আছে। শুভ নামের ছেলেটা থেমে গেল। এরপর তানিয়ার দিকে তাকালো। তানিয়া তার সামনে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, শুভ, তোমার বাসা কোথায়? আমার গাড়ি আছে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। আর তুমি ওদের কথায় কোনো কিছু মনে করো না প্লিজ। আমি ওদেরকে বুঝিয়ে বলবো, কালকে থেকে তারা এরকম ব্যবহার করবে না। না না, সমস্যা নেই, আমি রিক্সায় করে চলে যেতে পারবো। আমি গাড়িতে চড়তে পারি না, গাড়িতে চড়ার অভ্যাস আমার নেই। আরেকদিন প্লিজ, আজকে বলো না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি চেষ্টা করবে তোমার কাপড় পরিবর্তন করার, কারণ এগুলো সাধারণত আমাদের শহরের লোকেরা পরে না, তাই সবাই হয়তো তোমাকে নিয়ে এই কারণে মজা করছে। তুমি চেষ্টা করবে কালকে থেকে একটু ভালো জামা কাপড় পরে আসার। অবশ্যই না, কেন আমি আমার পোশাক পরিবর্তন করব? আমরা কি মানুষ না? এটা কি মানুষের পোশাক না? আগে তো তারাও এটাই পরতো। সভ্যতার পরিবর্তনে হয়তো পরিবর্তন এসেছে, তবে এখনকার অধিকাংশ পোশাক অশ্লীল এবং অশ্লীল, যেটা আমার কোনোদিনও পছন্দ না। তাই আমি ধৈর্য ধরে দেখতে চাচ্ছি। আমাকে বোকা দেখে মনে করবেন না যে আমি কিছু করতে পারবো না, কারণ আমিও জানি কীভাবে স্মার্ট শান্তি হয়। কিন্তু আমি সভ্যতায় বিশ্বাসী নয়, আমি মানসিকতায় বিশ্বাসী। তানিয়ার মুখ একদম বন্ধ করে দিল ছেলেটা। সে ভেবেছিল ছেলেটাকে হয়তো সে অপমানের হাত থেকে বাঁচাতে পারবে, কিন্তু উল্টো সে নিজেই লজ্জায় পড়ে গেল তার সাথে কথা বলতে এসে। তখন সে কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। সাথে সামিয়াও আছে। সে গাড়িতে বসে বসে চিন্তা করতেছে ছেলেটার ব্যাপারে। কি অদ্ভুত তার কথা বলার স্টাইল, দেখলে বোঝা যায় না সে এত সুন্দর করে কথা বলতে পারে। তানিয়া মুচকি হাসছে নিজের অজান্তেই। সামিয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল তানিয়ার কর্মকাণ্ড। ওইদিকে তানিয়া চলে যেতেই ভার্সিটিতে ঘুরে দেখতে শুরু করলো শুভ। ভার্সিটির পেছন দিকে যেতেই তার মাথা নষ্ট হয়ে গেল। এটা কি হচ্ছে? পেছনে দেখতে পেল গোল হয়ে বসে কয়েকটা ছেলে একটা ছেলেকে মারতেছে। এটা দেখার পর সে এগিয়ে গেল, গিয়ে একটা গাছের পাশে দাঁড়িয়ে থাকলো। তখন ছেলেটা কান্না করে বলছিল, ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন প্লিজ। তোর কোনো ক্ষমা নেই। তোর এত বড় সাহস, তুই এই আরিফের কথায় অমান্য করিস? তোকে আমি বলেছিলাম না আমার কথা অমান্য করবি না? তুই কি করে ভাবলি আমার বিপক্ষে গিয়ে তুই এই ভার্সিটিতে টিকে থাকতে পারবি? তোকে আজকে আমি এইখানে শেষ করে দিব। ভুল হয়ে গেছে। পলাশ ভাই বলেছিল শুধুমাত্র তার পোস্টার লাগাতে, আর বাইরে কিছু না। আমি চাইনি, কিন্তু আমাকে জোর করা হয়েছে। আমি এই কাজ করিনি, দয়া করে আমাকে ছেড়ে দেন। পলাশ, তাই না? পলাশ আমার এলাকার পোস্টার লাগায়, তাই না? ওকে আমি দেখে নিব, কিন্তু এর আগে তোকে আমি শেষ করব। তোকে আমি বলেছিলাম না পলাশের কথা না শুনতে? তুই কেন ওর কাছে গিয়েছিস? আরিফ, তুই এই ছেলেটার কথা একদম বিশ্বাস করবি না। অনেক চালাক ও। পলাশের একদম সিক্রেট গোয়েন্দা। আমাদের সব খবর গিয়ে পলাশের কাছে এই ছেলেটাই বলে। সাব্বির ভাই, এটা আপনি কি বলছেন? আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন। আমি কোনোদিন এরকম কোনো কাজ করিনি। আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে এখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। আমি কেন পলাশ ভাইয়ের সাথে কাজ করব? আর পলাশ ভাই তো আমাকে একদম পছন্দ করে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যদি আরেকদিন তোকে পলাশের সাথে দেখি তাহলে তোকে আমি শেষ করে দিব। আর এখন তুই এক কাজ করবি, এই প্যাকেটটা নিয়ে যা। এটা নিয়ে বাহিরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটাই পৌঁছে দে।
ভাই দয়া করে আমাকে এই কাজ করতে বলবেন না, আমি এইসব পারবো না। এসবের ভিতরে কি থাকে সেটা আমি দেখেছি। এই কাজ করতে গিয়ে যদি আমি ফেঁসে যাই তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে পড়াশোনা করাতে পাঠিয়েছে। আমি যদি পড়াশোনা ছেড়ে এইসব করি তাহলে আমার বাবা মা ভীষণ কষ্ট পাবে। আমাকে দয়া করে এই কাজ করতে বলো না। তখন তারা ছেলেটাকে মারতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে কান্না করছে। আরিফ মারতে মারতে তার গলার উপরে পা দিয়ে বলে, আমার কথা শুনতে তোর সমস্যা হয়, আর পলাশের কথা শুনতে তোর অনেক ভালো লাগে, তাই না? আমি তোকে অর্ডার করছি, তুই সে অর্ডার পালন করছিস না, কিন্তু পলাশের অর্ডারে তুই আমার পোস্টার ছিঁড়ে ফেলছিস। আজকে তোর প্রাণ আমি ছিঁড়েই ফেলবো। দূরে দাঁড়িয়ে সবকিছু ভিডিও করছিল শুভ। সে এর প্রতিবাদ করবে, কারণ এইভাবে তো অত্যাচার হতে পারে না। একটা ছেলে যে এত কষ্ট করে পড়াশোনা করতে এসেছে, তার সাথে এরকম অন্যায় অবিচার হবে? তাদের দুই পক্ষের মারামারির কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। শুভ ভার্সিটি থেকে বাসায় না গিয়ে চলে গেল পুলিশের স্টেশনে। সেখানে যাওয়ার পর ওসি সাহেবের সাথে দেখা করলো। ওসি সাহেব তাকে নিয়ে বসালেন। লম্বা সময় ফোনে কথা বললেন। তাকে বসিয়ে রেখে তাও আবার সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। এরপর তার দিকে তাকিয়ে বলেন, লাঞ্চের সময় হয়ে গেছে, কি বলবে তাড়াতাড়ি বলবে, আর এখান থেকে বিদায় নাও। স্যার, আমি ভার্সিটি থেকে এসেছি। ভার্সিটিতে অনেক অনিয়ম আছে, দুর্নীতি হচ্ছে। কয়েকটা গ্রুপ মিলে ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাকে দেখাতে চাই। আপনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ওসি সাহেব কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকলেন, কোনো কথাই বললেন না। এরপর শুভ তার মোবাইল থেকে ভিডিওটা দেখালো। এটা দেখার পর তিনি কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। এরপর তার দিকে তাকিয়ে বললেন, দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে এখানে পড়াশোনা করতে এসেছ। কেন এসব দেখতে গেলে? এসব হচ্ছে হোক, তাতে তোমার আপত্তি কোথায়? এদের বিরুদ্ধে লাগতে গেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি তোমার জীবন নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যাও, তোমার উপর তো অত্যাচার হচ্ছে না। কি বললেন ওসি সাহেব? এটা দেখে আমি চুপ করে বসে থাকবো? কাল যে আমার উপর অত্যাচার হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? আমার মনে হয় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া দরকার, কারণ তারা দিন দিন যে অবস্থা শুরু করেছে তাতে তো মানুষ পড়াশোনা করতেই পারবে না। দেখো বাবা, তুমি পড়াশোনা করতে এসেছ, পড়াশোনা করো, এসব বিষয় দেখার দরকার নেই। এটা যাদের দেখার বিষয় তারা দেখবে। তোমার উপরে যদি অত্যাচার হয় তুমি আমার কাছে এসে বলবে, আমি এটার ব্যবস্থা নেব। এখন তাদের উপরে ব্যবস্থা নিতে গেলে উল্টা আমরা ফেঁসে যাব। তুমি তাদেরকে দেখে ভাবছো তারা কয়েকজন স্টুডেন্ট, কিন্তু তাদের কত উপরে হাত আছে তা তুমি ভাবতেও পারবে না। তাদের কোথায় হাত আছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি তো জানতাম আইনের হাত সকল অপরাধীর হাতের চেয়ে লম্বা। আমি আইনের সাহায্য চাচ্ছি, আপনি কি আমাকে সাহায্য করবেন না? ওসি সাহেব বাধ্য হয়ে কেসটা নেন, কিন্তু তার কোনো ইচ্ছা ছিল না এই কেসটা নেওয়ার, কারণ আরিফের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস তার কাছে নেই। এরপর উনি সেখান থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে যেতে শুরু করেন। পেছন পেছন একটা গাড়ি তাকে ফলো করতে শুরু করে। ওসি সাহেব গিয়ে আরিফের আস্তানায় ঢোকেন তাড়াতাড়ি করে। আরিফ তখন তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। তার দিকে তাকিয়ে বলে, আরে ওসি সাহেব যে ডিরেক্ট আমার আস্তানায় চলে আসলেন, কোনো বিশেষ দরকার মনে হচ্ছে। আচ্ছা, তোমরা কি শুরু করেছ? আমার চাকরিটা কি খেয়ে ফেলবে নাকি? প্রতিদিন তোমাদের নামে কমপ্লেন আসতেছে। তোমরা ভার্সিটির মধ্যে কি শুরু করেছ? আজকে একটা ছেলে এসেছিল তোমাদের নামে মামলা করতে, একটা ভিডিও দেখিয়েছিল, তার কাছে উপযুক্ত প্রমাণ আছে। এখন আমি কিভাবে মামলা না নিয়ে বসে থাকবো? কি বলছেন ওসি সাহেব? আমার বিরুদ্ধে মামলা করবে? এত বড় সাহস এই ভার্সিটিতে কার? ছেলেটার নাম ঠিকানা কিছু জানতে পারছেন? আরে আমি এমনি মামলার একটা অভিনয় করেছি, মামলা তো নিইনি, না হলে তো ওর নাম ঠিকানা জানতে পারতাম। যদি তুমি বলো আমি তার নাম ঠিকানা ম্যানেজ করে দিব। সেটা আবার বলতে হয় নাকি? ওই ছেলেটার নাম ঠিকানা সব আমার কাছে দিয়ে দেন, এরপর ওর মামলা করার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দিব। এত বড় সাহস আমার বিরুদ্ধে মামলা করতে চাই? ওর জিভ যদি আমি টেনে না ছিঁড়ে ফেলেছি তাহলে আমার নাম আরিফ না। ঠিক আছে, আমি কালকে ওকে খুঁজে বের করব। আর তোমরা এখন একটু সাবধানে থাকবে, কারণ পরিস্থিতি স্বাভাবিক নয়, সেটা তো তোমরা বুঝতেই পারছ। উপরের মহল থেকে চাপ দেওয়া হচ্ছে, পরে তোমাদের নিয়ে ব্যবস্থা নিব।
বলে ওসি সাহেব সেখান থেকে বেরিয়ে আসেন। যখনই তিনি বাইরে যান, হঠাৎ করে তার গাড়ির টায়ারের মধ্যে কেউ একজন গুলি করে। তিনি তখন তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামেন। গাড়ি থেকে নামতে দুটো লোক এসে তাকে ঘিরে ধরে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তিনি কিছু জানতেও পারেন না, কারণ তিনি ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে আছেন। যখন জ্ঞান ফিরল, তখন সামনে তাকিয়ে তার মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা, কারণ সামনে শুভ চৌধুরী বসে আছে। এই দেশের আইনমন্ত্রী সে। ইতিহাসের সবচেয়ে কম বয়সী আইনমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছে সে। তার যোগ্যতার কারণে মানুষ তাকে এই জায়গায় বসিয়েছে। সবাই তাকে ভীষণ বিশ্বাস করে। তখন সে কান্না করতে করতে বলল, স্যার আপনি? হ্যাঁ, আমি যদি আজকে ছদ্মবেশ ধরে না যেতাম, তাহলে তো তোর মতো জঘন্য অফিসারের চেহারা আমি দেখতেই পেতাম না। তুই কি ভেবেছিস আমি এতটাই বোকা? আমি তোকে অর্ডার করব আর কোনো কিছুর খোঁজ নিব না? তোর মতো অপরাধীদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা দরকার। স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কাজ করব না। আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, টাকার লোভে পড়ে গিয়েছিলাম। ওরা আমাকে ভয় দেখিয়েছিল, যদি আমি ওদের কথা রাজি না হই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। সাথে অনেক টাকার অফার করেছিল, সেই জন্য এরকম করে ফেলেছি। অনেক টাকা, তাই না? তোর টাকা আমি আজকে বের করে দেব। অসহায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না, তাদেরকে না ধরে তুই টাকা আয় করার ধান্দা করছিস। স্যার, ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। টাকার লোভে পড়ে গিয়েছিলাম, কি করেছি নিজেও জানি না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা? তাও আবার তোকে? তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। ক্ষমা করার সময় ছিল, কিন্তু সেটা তুই হারিয়েছিস। এখন তোকে আমি আর ক্ষমা করব না। তোকে মরতেই হবে আমার হাতে। আমি তোকে এখানে ধরে নিয়ে এসেছি তোকে মারার জন্য। যদি তোকে শাস্তি দেওয়ার হতো তাহলে অন্য জায়গায় দিতে পারতাম, কিন্তু এতে করে আমার দিকে সবাই আঙুল তুলতো। কিন্তু এখন তোকে মেরে ফেললেও কেউ কিছু জানতে পারবে না। স্যার, এটা কি বলছেন? এই সামান্য একটা অপরাধে আপনি আমাকে মেরে ফেলবেন? দয়া করে স্যার আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোভাবে কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করব না। দয়া করুন আমার উপরে। তুই এটাকে সামান্য অপরাধ বলছিস? তোর কারণে কত মানুষকে মরতে হয়েছে সেটা তুই জানিস? কত মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে সেটাকে তুই খেয়াল করে দেখেছিস? না, তোর তো সেই সময়ই নেই। তোর কাছে তোর টাকাই সব থেকে বড় সম্পদ হয়ে গিয়েছিল। এখন তোর টাকা দেখি তোকে কীভাবে বাঁচাই। পারলে তোর টাকা দিয়ে আমার কাছ থেকে বেঁচে যা। স্যার, আমি কথা দিচ্ছি, যাদের সাথে অন্যায় করেছি তাদের ঘরে যাব, তাদের কাছে গিয়ে ক্ষমা চাইব, কিন্তু আমাকে মাফ করে দিন। আমি আর অন্যায় করব না। কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। তার উপরে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করলাম। আমার ভিতরে যত রাগ ছিল সবগুলো তার উপর ঝেড়ে দিতে শুরু করলাম। আমি তার মাথায় হাতে পায়ে আঘাত করতে শুরু করলাম চাকু দিয়ে। আমি জানি আমি যেটা করছি সেটা হয়তো আইনের বিরুদ্ধে, কিন্তু এইসব মানুষের সামনে আইন কোনো কাজের না। এরা যতটা হিংস্র, তাদের সাথে ততটাই হিংস্র হয়ে ব্যবহার করতে হয়। তার লাশ আমি টুকরো টুকরো করে ফেললাম। এরপর সেটা রাস্তায় ফেলে দিলাম। রাস্তার কুকুর খেলেও তাদের কিছুটা উপকার হবে, কিন্তু এই মানুষগুলো বেঁচে থাকলে কারো কোনো উপকারে আসবে না, বরং শুধু ক্ষতি করবে। এদিকে বাসে আসার পর চিন্তা করতেছি ছেলেটার কথা। কি অদ্ভুত ছেলেটা! আমি কোনোদিন এরকম কোনো ছেলেকে দেখিনি। কেন জানি তার কথা বারবার মনে পড়ছিল। আমি জানি না কেন তার কথা আমার বারবার মনে হচ্ছে। আমি বসে বসে এটাই চিন্তা করছিলাম। ওদিকে আরিফ পরের দিন যখন জানতে পারলো ওসি সাহেবের খুন হয়ে গেছে, তখন তার মাথা নষ্ট হয়ে গেল। ওসি সাহেবকে কে খুন করলো? সে ভেবেছিল আজকে সেই ছেলেটাকে খুঁজে পেয়ে যাবে যে তার নামে মামলা করতে গিয়েছিল, কিন্তু মামলা করা ছেলেকে পাবে তো দূরের কথা, উল্টো সবকিছু হারাতে হয়েছে তাকে। সে ভীষণ চিন্তায় পড়ে গেল। সাব্বির বসেছিল সাথে, তারা তাদের আস্তানায় বসে কথা বলছিল। তখন সাব্বির আরিফকে বলল, দোস্ত, বুঝতে পারছি না, আজকে তো বসের সাথে দেখা করতে যেতে হবে, এর মধ্যে ওসির খুন হয়ে গেছে। এটা যদি বস জানতে পারে তাহলে তো আমাদের উপরে বিপদ অপেক্ষা করতেছে। হ্যাঁ দোস্ত, এটা তো আমিও চিন্তা করতেছি। বস যদি একবার জানতে পারে তাহলে আমাদের বলবে কে খুন করেছে খুঁজে বের করতে, কিন্তু আমরা তো এখনও এটাও জানি না আমাদের নামে কে মামলা করেছে। আমরা কিভাবে খুনিকে খুঁজে বের করব? দোস্ত, তোর কি মনে হয় কে এই কাজ করতে পারে? আমার মনে হচ্ছে আমাদের ভার্সিটিতে যে নতুন একটা ছেলে এসেছে ও এসব করেছে।
আমরা তো কালকে তাকে অপমান করেছিলাম, তার প্রতিশোধ হয়তো এভাবে নিতে চেয়েছে। তোর যে মাথা নষ্ট হয়ে গেছে তার প্রমাণ আবারও দিলি। ওই ছেলেটাকে দেখলেই তো বোঝা যায় সাহস নেই। দেখিসনি আমাদের কথা শুনে কীরকম মাথা নিচু করে বসেছিল? তার এত সাহস হবে না। আর প্রথম দিন এসে কেউ এই কাজ কোনোদিনও করতে পারবে না। তাই আমার মনে হয় অন্য কেউ কাজটা করেছে। কিন্তু কে সে? তাকে যদি খুঁজে না পাই তাহলে তো আমাদের সব কিছু হারাতে হবে। ওসি সাহেবের খুন হয়ে গেছে, এর মানে আমরা নিরাপদ নই। তারা এসব কথা বলছিল ঠিক তখনই তাদের আস্তানার বাইরে গোলাগুলির শব্দ শোনা যায়। তারা দুজনেই বন্দুক হাতে নিয়ে প্রস্তুত হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই কয়েকটা কালো পোশাক পরা লোক তাদের সামনে চলে আসে। আরিফ ভেবেছিল হয়তো পলাশের লোকজন তাদের উপর আক্রমণ করার জন্য এসেছে, কিন্তু এদেরকে তো কোনোদিন তারা দুজনে দেখেনি। আরিফ তখন সামনের দিকে তাকিয়ে বলল, এই কারা তোমরা? আর এইখানকার ঠিকানা কোথায় পেলে? যদি আর এক পা সামনে এগিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের সবাইকে মরতে হবে। আমরা কারা সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। এখন আমাদের সাথে তোদেরকে যেতে হবে। তোদের আসল ঠিকানায় নিয়ে যেতে এসেছি আমরা। তাতে দুজনকে বেঁধে নিয়ে যাওয়া হলো গাড়িতে। তারা চিৎকার করছিল, কিন্তু লোকগুলো কোনো কথা না বলে তাদের মুখ চেপে ধরে রেখেছিল। একটু পরেই তাদেরকে একটা বাসার সামনে নিয়ে যাওয়া হয়। তাদেরকে বাসায় ঢোকানোর পর তারা দেখতে পায় সামনে ভার্সিটির সেই ছেলেটা বসে আছে। তবে তার পরনে আগের মতো সেই ক্ষেত পোশাক নেই, এখন তার পরনে দামি পোশাক। তারা সামনের দিকে তাকাতেই অনেক বেশি অবাক হয়ে যায়। সাব্বির তখন আরিফের দিকে তাকিয়ে বলে ওঠে, আরিফ, তোকে আমি আগেই বলেছিলাম এই ছেলেটাই এসব করেছে। প্রথম দিন আসার পর খুব ভালো অভিনয় করছিল, কিন্তু আমি ওর ভিতরে একটা আলাদা রহস্য দেখতে পেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম ও আমাদের সামনে অভিনয় করতেছে। তুমি যে হও না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে এইখানে ধরে নিয়ে এসে অনেক বড় ভুল কাজ করেছো। তুমি নিশ্চয়ই পলাশের হয়ে কাজ করছিস। তোদের কি মনে হয় আমি পলাশের সাথে কাজ করি? তাহলে একটু অপেক্ষা কর, একটু পরেই বুঝতে পারবে আমি কে। তারা দুজনেই অবাক হয়ে যায়। একটু পরে আরেকটা গাড়ি আসে। সেই গাড়ি থেকে পলাশ এবং তার সাথে কয়েকটা ছেলেকে ধরে নিয়ে আসা হয়। তারা অবাক হয়ে যায়, কারণ যদি এই ছেলেটা পলাশের হয়ে কাজ না করে তাহলে এই ছেলেটা কার হয়ে কাজ করছে এটা জানতে হবে। সেই জন্য তারা সবাই জিজ্ঞাসা করতে শুরু করে, কে রে ভাই তুই? আর আমাদেরকে কেন এখানে ধরে নিয়ে এসেছিস? তোর চাহিদা কি সেটা বলে দে তাড়াতাড়ি। আমাদেরকে কেন এখানে আটকে রাখতে চাইছিস? তোদের সবার লাশ আমি দেখতে চাই। তোদেরকে মারার জন্যই এখানে নিয়ে এসেছি। তোরা কি ভাবছিস তোদের কেউ কিছু করতে পারবে না? আজকে তোদের সব অন্যায়ের শাস্তি পেতে হবে। কি বললি? তুই আমাদেরকে মারবি? তুই জানিস আমরা কার হয়ে কাজ করি? তুই শেষ হয়ে যেতে পারিস, তাই আমাদের সাথে লাগতে আসবি না। এমনি এমনি নিজের জীবনের মায়া ত্যাগ করতে হবে। আমাদের সাথে যারা লাগতে এসে সবাইকে মরতে হয়েছে। তুই কি ভাবছিস তোর এই কয়েকজন লোক নিয়ে আমাদেরকে শেষ করে দিবি? তখন একটা কালো পোশাক পরা লোক এগিয়ে এসে তাদেরকে মারতে শুরু করে। এরপর তাদের দিকে তাকিয়ে বলে, যদি ওনার পরিচয় বলি তাহলে তোরা কাপড় চোপড় নষ্ট করে ফেলবি। তোরা কি জানিস তোরা কার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছিস? উনি এই দেশের আইনমন্ত্রী শুভ চৌধুরী। কথাটা বলতেই তাদের সবার মুখের অবস্থার পরিবর্তন ঘটল। তারা ভাবতেও পারেনি এই লোকটার সম্মুখীন তাদেরকে হতে হবে। তারা একে অপরের চেহারার দিকে তাকাচ্ছিল। তখন শুভ উঠে গিয়ে একটা লাঠি হাতে নিল। এরপর তাদেরকে একটা চেয়ারের সাথে গোল করে বাঁধা হলো এবং শুভ তাদেরকে মারতে শুরু করলো। খুব শখ না তোদের ভার্সিটিতে অন্যায় করে যাওয়ার? কি ভেবেছিস তোদের ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না? সামান্য একটা ওসিকে টাকা খাইয়ে কি ভাবছিলি আর কেউ তোদের বাধা দিতে পারবে না? আজকের পর থেকে তোদের কেউ আর পৃথিবীর আলো বাতাস দেখতে পাবি না। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা সবাই টাকার জন্য এই কাজ করেছিলাম, ইচ্ছে করে করিনি। আমাদেরকে টাকা দেওয়া হয়েছিল এই কাজ করার জন্য। দয়া করে আমাদেরকে মারবেন না। টাকা টাকা টাকা, তোরা কি টাকা ছাড়া কোনো কিছু বুঝতেই পারিস না? যাকে ধরি সেই বলে টাকার জন্য এই কাজ করেছে। তোদের কাছে কি মানুষের জীবনের চেয়ে টাকার মূল্যটাই বেশি হয়ে গেল? এখন তোদের বাঁচাতে পারবে তোদের টাকাগুলো? দেখি তোদের টাকার কত পাওয়ার, তোদেরকে বাঁচাতে পারে কি না। ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদেরকে
অফার করা হয়েছিল অনেক টাকার, সেজন্য আমরা এই কাজ করে ফেলেছি। আমাদেরকে শুধু বলেছিল যে আমরা যেন ভার্সিটির মধ্যে নিজেদের জায়গা ধরে রাখতে পারি, লিডার হতে পারি। বাকিটা তারা বলে দিত আর আমরা তাই করতাম। কে তোদের এসব কাজ করতে বলেছে বল? যদি আজকে তাদের নাম না বলিস তাহলে তোদের সবাইকে এখন মরতে হবে, কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোদের কারণে একটাও সাধারণ শিক্ষার্থী পড়াশোনা করতে পারছিল না। যেখানে মানুষ পড়াশোনা করার কথা সেখানে তারা মানুষকে ধ্বংস করছিলি। স্যার, ওরা খুবই ভয়ঙ্কর, আমাদেরকে শেষ করে ফেলবে, আমাদের পরিবারকে শেষ করে ফেলতে পারে ওরা। প্লিজ এই কাজ আমাদেরকে করতে বলবেন না। আমরা এই কথা আপনাকে বলতে পারবো না। যদি আপনাকে বলি তাহলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা দুই গ্রুপের হয়ে কাজ করতাম। প্রথম আমাদের দুজন একসাথে কাজ করতাম, কিন্তু পরে পলাশ আমার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। কি পলাশ সাহেব, সত্যি কথা বলবেন নাকি মরতে চান? তোরা কি ভাবছিস তোরা যদি তোদের বসের নাম না বলিস তাহলে কি তোরা বেঁচে যাবি? পলাশ কোনো কথা বলছিল না, মাথা নিচু করেছিল। আমি তখন ফুটন্ত গরম পানি আনলাম, এরপর তাদের হাত সেখানে চেপে ধরলাম, তারপর চিৎকার করতে শুরু করলাম। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, এখনও সময় আছে, সত্যি কথা বলে দে, না হলে তোদের সবাইকে মরতে হবে। স্যার বলছি, আমাদেরকে প্লিজ মারবেন না। আমার বস হচ্ছে রায়হান সাহেব, উনি এই এলাকার মেয়র। উনি চাইতেন সবাই যেন ওনার দলের হয়ে কাজ করে। আমি ওনার দলের হয়ে কাজ করি। আমাকে রেখেছিলেন যাতে আমি সবাইকে একত্রে রাখতে পারি। এই সবগুলো মাল উনি এনে দিতেন। মাদকের যেসব ব্যবসা আপনি দেখতে পেয়েছেন সবগুলো ওনার আন্ডারে চলে। কি বলছিস? রায়হান সাহেব, উনি তো সবার সামনে খুব ভালো মানুষ সেজে থাকেন, আড়ালে এইসব ব্যবসা করে যাচ্ছেন। উনি নির্বাচনের সময় আমাদেরকে কাজে লাগাতেন। যারা ওনাকে ভোট দিতে চাইতো তারা তাদের উপর অত্যাচার করতেন। মাঠে আমরা সব কাজ করতাম। আমি আমার গ্রুপের সবাইকে নিয়ে ওনার নির্বাচনের সব কাজ করে দিতাম। উনিও তো শুধু টাকাই দিত, বাকি কাজগুলো আমাদেরকে করতে হতো। আচ্ছা, তোর বিষয়টা না হয় বুঝতে পারলাম, কিন্তু পলাশ, তুমি কার হয়ে কাজ করো? আমার অবস্থা একই স্যার। আমি সাবেক মেয়র ইমরান সাহেবের হয়ে কাজ করি। কয়েক মাস পরে নির্বাচন, সেজন্য উনি আমাকে ওনার কাছে নিয়েছেন যাতে আমি কাজ করতে পারি। আমি এবং আরিফ দুজনে প্রথমে রায়হান সাহেবের হয়ে কাজ করতাম। ইমরান সাহেব এটা লক্ষ্য করেছেন। উনি দেখেছেন আমরা ইচ্ছা করলে যে কোনো প্রার্থীকে জিতে দিতে পারি। তখন উনি আমাকে অনেক টাকার অফার করেন যাতে আমি এবং আরিফ ওনার দলে চলে যাই, কিন্তু আরিফ কিছুতে রাজি হচ্ছিল না। সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। এরপর আমি ওনার দলে চলে যাই আর আরিফ রায়হান সাহেবের দলে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওরা দুজনেই আড়াল থেকে সব কাজ করে যাচ্ছে আর সামনে থেকে তোমরা ওদের দালালি করছো। তোমাদেরকেও শাস্তি পেতে হবে, তোমাদের কাউকে ছাড়া হবে না। অন্যায়ের ফলাফল তোমাদেরকে ভোগ করতেই হবে। কিন্তু আপাতত তোমরা এখানে থাকো আর আমাকে ভার্সিটিতে আবার যেতে হবে। এরপর তাদেরকে বেঁধে রাখা হয় আর আমি রনি সেজে আবারও চলে যাই ভার্সিটিতে। ভার্সিটিতে যাওয়ার পর দেখলাম তানিয়া বসে আছে। আমাকে দেখে তানিয়া আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকি। তানিয়া তখন আমার সামনে এসে বসে এরপর বলল, জানো রনি, কালকে কি হয়েছে? অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমি কোনোদিন কাউকে এতটা স্মরণ করিনি কালকে তোমাকে যতটা স্মরণ করেছি। কেন জানি তোমার কথা বারবার মনে হচ্ছিল। আমার নিজের অজান্তেই তোমার কথা বারবার আমার মনে হচ্ছিল। এরকম হওয়ার কারণটা কি তুমি জানো? জানবো না কেন ম্যাম, আপনি তো আমার প্রেমে পড়ে গেছেন, সেটা ক্লিয়ার করে বললেই হয়। আর পড়বেন না হবে কেন? আমার মতো একটা ছেলের প্রেমে পড়াটা তো ভাগ্যের ব্যাপার, তাই না? তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আর কি ভাবছো বলো আমাকে। না না, কিছু ভাবছি না। আমি ভাবছি তুমি অন্যরকম। সবাই যেখানে আমাকে অপমান করছে সেখানে তুমি আমার সাথে কথা বলতে চাইছো। এমনকি তোমার বান্ধবীরাও আমাকে অপমান করছে, কিন্তু তুমি আমার সাথে ইচ্ছা করে এসে কথা বলছো। তুমি এত বড় লোকের মেয়ে, তাও তোমার মধ্যে কোনো অহংকার নেই। দেখো রনি, আমার একটাই কথা, পৃথিবীতে বেঁচে থাকতে অহংকার করে কী লাভ?
আমাদের সমাজে আমি বুঝি না কেন মানুষ এত অহংকার করে টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা কি মানুষের সাথে যায়? সবাইকে তো একদিন মরতে হবে। আমি চাই পৃথিবীতে সবাই যেন মিলেমিশে থাকে, শান্তিমতো জীবনটা কাটিয়ে যেতে পারলেই হলো। এত ঝামেলা অহংকারী সবকিছু আমার কাছে অসহ্য লাগে। সত্যি তোমার মতো যদি সবাই চিন্তা করতো তাহলে এই পৃথিবীতে অন্যায় খুব কম হতো। তবে মাঝে মাঝে আমরা আমাদের চোখের সামনে যা দেখতে পাই তা নাও ঘটতে পারে, হয়তো অন্য কিছু ঘটতে পারে। আচ্ছা, এই ভার্সিটিতে শুনলাম আগে একজন টিচার ছিলেন, রুমানা চৌধুরী, ওনাকে কি চিনো? আরে তুমি ম্যাডামের কথা বলতেছো? ম্যাডাম তো আমাকে নিজের মেয়ের মতো ভাবতেন। ওনার ছেলে আমাদের দেশের আইনমন্ত্রী। উনি ওনার ছেলেকে এখানে পড়াননি শুধুমাত্র এটা ভেবে ওনার ছেলে এই ভার্সিটিতে অন্যায় করতে পারে। সত্যি ওনার কোনো জবাব নেই। এই কম বয়সে নিজের ছেলেকে এতটা বড় পজিশনে নিয়ে গিয়েছেন। সব মা এরকম করতে পারে না। আমাকে উনি খুব আদর করতেন। উনি যেদিন চলে যাবেন সেদিন আমি অনেক কান্না করেছি। ও তাই বলো? আচ্ছা, তুমি ওনার ব্যাপারে কিভাবে জানলে? আরে ওনার ব্যাপারে জানতে কি এত কষ্ট করতে হয় নাকি? উনি তো এখন অনেক বড় একজন মানুষের মা। ওনার কথা তো প্রায়ই টিভিতে দেখায়, আমরা দেখেছি টিভিতে। ওনার জীবনের ব্যাপারে সত্যিই উনি অসাধারণ একজন মানুষ। কতজন পারে স্বামী মারা যাওয়ার পর এরকম স্ট্রাগল করে বেঁচে থাকতে? কিন্তু আজও ওনার ছেলেকে একটা দিন সরাসরি দেখতে পেলাম না। উনি ওনার ছেলেকে একটা মুহূর্তের জন্য ওই ভার্সিটিতে পা রাখতে দেননি। ওনার কাছে মনে হতো ওনার ছেলে অহংকারী হয়ে যাবে প্রফেসরের ছেলে বলে। সেই জন্য উনি ওনার ছেলে মেয়ে কাউকে এখানে পড়াননি। আমি অনেকবার দেখতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে কখনোই দেখাননি। কিন্তু উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। অনেক দিন হলো ওনার সাথে দেখাই হয় না। যদি মন থেকে তাকে দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই দেখা মিলবে, হয়তো খুব তাড়াতাড়ি। আমার কেন জানি মনে হচ্ছে তোমার সাথে ওনার দেখা হবেই। কেন এরকম মনে হওয়ার কারণ কি? এমনি মনে হলো আর কি। তোমার চোখের ভাষা বলে দিচ্ছে তুমি ওনার সাথে দেখা করার জন্য খুবই আগ্রহী, তাই আমি বললাম আর কি। মানুষ মন থেকে যেটা চায় সেটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো, ক্লাস শুরু হয়ে যাবে। আমাকে আবার আজকে বাসে যেতে হবে তাড়াতাড়ি। আমি তখন তানিয়ার সাথে ক্লাসে চলে গেলাম। তানিয়া হয়তো জানেও না যে আমিই সে ছেলে যাকে দেখার তার এত আগ্রহ। আমি ক্লাস শেষ করে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পর দেখতে পেলাম আম্মু আমাদের বাসার কাজের মহিলার সাথে বসে গল্প করছে। আমি আমার আম্মুর এরকম চরিত্র দেখে মুগ্ধ হই। মানুষের সাথে খুব সহজে মিশতে পারি। আমি তখন আম্মুর কাছে গেলাম, গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু তখন কিছুটা অবাক হয়ে আমার মাথায় হাত বোলাতে শুরু করলো। আমি তখন আম্মুকে বললাম, আম্মু তুমি কি তানিয়া নামের কোনো মেয়েকে চিনো? আমার কথায় আম্মু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, এরপর হাসতে শুরু করলো। আমি তখন তার হাসি দেখে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। আম্মু কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর হাসতে হাসতে বলল, চিনব না কেন? শফিক সাহেবের মেয়ে। ওর বাবা এই এলাকার একজন নামকরা ব্যবসায়ী। মেয়েটা খুব ভালো। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন ও ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। খুবই ভালো মেয়ে। কিন্তু আব্বু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে অন্য কিছু। মাকে বলতে পারো, সমস্যা নেই। আসলে আম্মু আমি অনেক চিন্তা করে দেখলাম তোমার কিন্তু এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু সামলাতে। তোমার বয়স হয়েছে, এখন কাজ করতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হয়। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তাই ভাবছিলাম তোমার জন্য একজন সহযোগী নিয়ে আসব, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমার কথায় বসে থাকা সবাই হাসতে শুরু করলো। আমি তাদের দিকে শুধু বোকার মতো তাকিয়ে আছি। আম্মু তখন আমার কান চেপে ধরলেন, এরপর আমার দিকে তাকিয়ে বললেন, এতদিন থেকে বিয়ে করার কথা বলতেছি, কিন্তু তখন বললে কাজ করতে হলে আরও মানুষ সাথে দিবে। আর আজকে মেয়েটাকে পছন্দ হয়েছে, সরাসরি বলতে না পেরে এরকম কথা বলতেছ। তাও আমার ছেলে যখন পছন্দ করেছে তখন আমার কোনো আপত্তি নেই। শফিক সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি ওনার সাথে কথা বলবো। তুমি অন্য কিছু ভেবো না। আসলে আমি তোমার কষ্টের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি না করো তাহলে আমি বিয়ে করব না। তোমার কষ্ট হবে ভেবেই আমি কথাটা বললাম। নাটক করতে হবে না, সরো আমার সামনে থেকে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি কার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলো সেটা হয়তো ভুলে গেছো। আমি তোমার মা, তোমার প্রতিটা কথা আমি বুঝতে পারি।
আমি তখন আম্মুকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ আম্মু, আমি পৃথিবীর সবার কাছে মিথ্যা কথা বলে বাঁচতে পারবো, কিন্তু তোমার কাছ থেকে কোনোদিনও বাঁচতে পারবো না। তুমি সত্যি আজব এক মানুষ। আজকে তানিয়া বলছিল তোমার কথা। তুমি এতদিন আমাদেরকে বলছিলে না কেন আমাদেরকে তোমার ভার্সিটিতে পড়তে দাওনি, কিন্তু তানিয়াকে বলেছো। ওরে বাবারে, আমার ছেলে দেখি মেয়েটার সাথে ভালো মতো কথা বলে এসেছে। আমি তো ভাবতাম তোকে দিয়ে আর যাই হোক প্রেম ট্রেম হবে না, কিন্তু এখন তো দেখি আমার ছেলে সব ডিটেলস জেনে এসেছে। আসলে আম্মু সত্যি বলতে তাকে আমার অনেক পছন্দ হয়েছে। মেয়েটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। এটা দেখেই মূলত তাকে আমার পছন্দ হয়েছে। এখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব তার পরিবারের সাথে কথা বলো। এই কথা বলেই আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম, কারণ এখন আম্মুর সামনে দাঁড়ানোর মতো সাহস শক্তি কোনোটাই আমার কাছে নেই। কারণ আম্মুর সামনে দাঁড়ালে এখন লজ্জা করবে। রুমে এসে তার কথা চিন্তা করতে শুরু করলাম। আমি কোনোদিন ভাবিনি এভাবে কাউকে পছন্দ করে ফেলবো, কিন্তু তাকে দেখার পর আমার মনে হয়েছে তার সাথে জীবনটা কাটানো যায়। কারণ এখন টাকা হলেই মানুষের মাটিতে আর পা পড়ে না, কিন্তু এত টাকার মালিক হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার নেই। এরকম একজনকেই আমি আমার জীবনে চেয়েছিলাম। ওদিকে আমি রাফিকে কল দিয়ে বললাম, রাফি, যেই থানার ওসিকে মারা হয়েছে ওই থানার জন্য নতুন একজন ওসি নিয়োগ করার ব্যবস্থা করো। আমি কালকের ভিতরে ওখানে নতুন একজনকে দেখতে চাই, কিন্তু এবার খুব সতর্ক থাকবে। যদি কোনো দুর্নীতি করে তাহলে সরাসরি অ্যাকশানে যাব, আর কোনো সুযোগ দেওয়া হবে না কাউকে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কালকের ভেতরে সেখানে একজন নতুন ওসি পাঠানোর ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনি কি পেয়েছেন কার জন্য এরা এগুলি করছে? হ্যাঁ, আমি আপনার আসল অপরাধীদের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু তাদেরকে এত সহজে ধরা যাবে না। তাদেরকে ধরতে হলে প্রমাণের প্রয়োজন, কারণ তারা দুজনেই নামি দামি মানুষ। তাই তাদেরকে ধরতে হলে সরাসরি প্রমাণ দিতে হবে, আর আমি সেটারই ব্যবস্থা করব। ওকে, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি সবসময় প্রস্তুত আছি আপনাটাকে সাড়া দেওয়ার জন্য। আপনি চাইলে ওখানে যেতে পারি, আপনি ফিরে আসেন। না রাফি, আপাতত এরকম কোনো কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমি তোমাকে অবশ্যই ডাকবো। আপাতত তুমি আশরাফ সাহেবকে সহযোগিতা করো, আমি এদেরকে দেখে নিচ্ছি। এরপর ফোন রেখে দিলাম। ফোন রেখে খাবার খেয়ে আমি চলে গেলাম আবারও সেই বাসায় যেখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। আমি তখন তাদের সামনে গেলাম, গিয়ে বললাম, এখনই তোরা দুজন তোদের বসকে কল করবি। তোদের বসকে কল করে বলবি তোরা তাদের সাথে দেখা করতে চাস এখানে। স্যার, আজকে তো আমার বসের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু আপনারা আমাকে ধরে নিয়ে এসেছেন, সেজন্য দেখা করতে পারিনি। না হলে তো আজকে ওনার সাথে দেখা করতে যেতাম। আচ্ছা ঠিক আছে, আজকে যখন মিস হয়ে গেছে তাহলে অন্য সময় দেখা করে নিবি উপরে, কারণ তাদেরকে খুব তাড়াতাড়ি উপরে যেতে হবে, সাথে তোদেরকেও। এখন তাড়াতাড়ি কল করে বলবি আগামী রবিবার তোরা দেখা করতে চাস, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ওনারা দুজনেই খুবই ভয়ঙ্কর লোক। যদি টের পেয়ে যে আমরা ধরা পড়ে এসব কথা বলতেছি, আমাদের পরিবারকে শেষ করে দিবে। আমরা অন্যায় করেছি, কিন্তু আমাদের পরিবারের লোকজন তো অন্যায় করেনি, তাদের কেন শাস্তি পেতে হবে? দয়া করে আমাদের এই কাজ করতে বলবেন না। চালাকি করার চেষ্টা করবি না আমার সাথে। আমি সব কিছু প্ল্যান করে করছি, ওদেরকে এখানে ঠিকানা দিবি। এরপর ওরা আসলেই ওদের জীবনে বাতি নিভে যাবে। ওরা কল করতে চাইছিল না, কিন্তু আমি জোর করে কল করালাম। তারা দুজনে রাজি হয়ে গেল আসার জন্য। আমিও ফিরে গেলাম, কিন্তু বাসায় পৌঁছাতে আবারও আমার একজন অফিসার কল করলো। আমি ফোন ধরতে সে বলল, স্যার, আপনার সাথে দেখা করার জন্য একজন মহিলা এসেছেন, বলছেন আপনি নাকি তাকে ডেকেছেন। আমরা কি তাকে বাসায় ঢুকতে দিব? হ্যাঁ, তাড়াতাড়ি ওনাকে বাসায় ঢুকতে দাও, আমি এখনই আসছি। অপরাধীদের উপরে যাওয়ার সময় চলে এসেছে। ওখানে যাওয়ার পর সিয়ামের মাকে দেখতে পেলাম বসে আছেন। আমি তখন তার কাছে যেতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি তখন তাকে বললাম, আন্টি, আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলের খুনিদেরকে শাস্তি দেওয়া হবে। তারা সবাই আপনার সামনে বসে আছে, আপনি ওদেরকে শাস্তি দিন। আপনি নিচে ওদেরকে শাস্তি দিন, আপনাকে কেউ কিছু বলবে না, আমি আছি আপনার পাশে। উনি কান্না করতে শুরু করলেন। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আন্টি, আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো আপনার সন্তানের মতোই। আপনার সন্তান আপনাকে বলছে আপনি অন্যায়ের শাস্তি দিন, আপনাকে কেউ কিছু বলবে না।
আপনি নিজ হাতে শাস্তি দিলেই আপনার মনে কিছুটা শান্তি মিলবে, এছাড়া আপনার মনে শান্তি মিলবে না। আপনি ওদেরকে শাস্তি দিন। বলেই আমি তার হাতে একটা ছুরি ধরিয়ে দিলাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আমি তখন তাকে ইশারায় বললাম কাজ চালিয়ে যাওয়ার জন্য। তিনি এগিয়ে গেলেন। তারা চিৎকার করতে শুরু করলো, কিন্তু তিনি থামলেন না, আঘাত করতে শুরু করলেন তাদের উপরে। আমি দাঁড়িয়েছিলাম, কারণ আন্টি ওদেরকে মেরে মাটিতে বসে পড়লেন। এরপর কান্না করতে শুরু করলেন। আমি তখন তার কাছে গেলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে শুরু করলেন। আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। তিনি আমাকে বললেন, তোমার মতো সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে হয় বাবা। তুমি সত্যি অনেক ভালো। তোমার মায়ের কথা আমি অনেক শুনেছি, আজ আমি তার প্রমাণ পেলাম। তিনি সত্যি একজন সৎ সন্তান জন্ম দিয়েছিলেন। তোমার মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। ওনার সাথে দেখা হলে অনেক ভালো হতো। অবশ্যই আন্টি, আমার মাও আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আপনি সময় করে আমার বাসায় চলে আসবেন। আমার মায়ের সাথে কথা বলে আশা করি শান্তি পাবেন। আমার বাবাকে হারানোর পর আমার আম্মু লড়াই করে গেছেন এবং আপনাকেও লড়াই করতে হবে। মেয়েরা সব কিছু পারে, তারা ইচ্ছে করলেই ধৈর্য ধরে যে কোনো কিছু সহ্য করতে পারে। আপনিও পারবেন এবং পেরেছেন। আমি তোমার মায়ের সাথে দেখা করতে আসব। তোমার মায়ের সাথে দেখা করে নিজের মনকে অন্তত এটা বোঝাতে পারবো যে আমার মতো আরো অনেক মানুষ আছে। এরপর আন্টি চলে গেলেন। আমি মনে মনে কিছুটা শান্তি পেলাম। এই অপরাধীদেরকে শাস্তি দিতে পেরেছি, সাথে আন্টির মুখেও হাসি ফুটাতে পেরেছি। ওনার সন্তান মারা যাওয়ার পর থেকে ওনার মুখে কোনো হাসি ছিল না। আজকে মুখের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বেশি কিছু। ওদিকে শুভর মায়ের চিন্তা শেষ নেই। তিনি যে করেই হোক শফিক সাহেবের সাথে দেখা করতে চান, কারণ তার ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন। সে যে কোনো সময় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তাই যখন বিয়ে করার জন্য রাজি হয়েছে তখন তাড়াতাড়ি তিনি কাজটা সেরে ফেলতে চান। সেই জন্য তিনি পরের দিন চলে গেলেন শফিক সাহেবের বাসায়। গিয়ে কলিংবেল বাজাতেই তানিয়া দরজা খুলে দিল। তানিয়া দরজা খুলে যখন দেখতে পেল রুমানা চৌধুরীকে, তখন লাফ দিয়ে জড়িয়ে ধরল। এটা দেখার পর রুমানা চৌধুরী তাকে জড়িয়ে ধরে হাসতে শুরু করলেন। তানিয়া তখন বেশ আবেগ নিয়ে বলল, ম্যাম, আপনি এখন অনেক বড় মানুষ হয়ে গিয়েছেন, সেই জন্য আমাদের মতো ছাত্রীদের আপনার মনেই পড়ে না। আপনি কি ভুলে গিয়েছেন আপনি চলে যাবার সময় আমি কত কান্না করেছি? কিন্তু চলে যাবার পর একটা দিনও আমার সাথে যোগাযোগ পর্যন্ত করলেন না। সরি মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমার ছেলেকে নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। এখন এসেছি তোমার বাবার সাথে দেখা করার জন্য। তোমার বাবা কি বাসায় আছেন? খুব গুরুত্বপূর্ণ কথা আছে তার সাথে। হ্যাঁ ম্যাডাম, বাবা বাসায় আছেন, ভিতরে আসেন প্লিজ। এরপর রুমানা চৌধুরী ভেতরে গেলেন। ভেতরে যেতেই দেখতে পেলেন শফিক সাহেব বসে পেপার পড়ছেন। তিনি রুমানা চৌধুরীকে দেখে বেশ হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আরে চৌধুরী ম্যাডাম, আপনাকে তো এখন একদম দেখাই যায় না, আপনি কোথায় থাকেন? আসলে ভাই সাহেব, অনেক বেশি ব্যস্ত ছিলাম আমার ছেলেকে নিয়ে। এখন আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, যদি একটু সময় দিতেন আমাকে। ছি ছি ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? আপনার সময় পাওয়াটাই তো এখন ভাগ্যের ব্যাপার। আপনি আমাকে সময় দিচ্ছেন, এটাই তো অনেক বেশি। কি বলবেন বলুন, নিশ্চিন্তে বলতে পারেন আমাকে। আসলে ভাই সাহেব, জানেন তো আমার ছেলেটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। এখন সে একটা পজিশনে গিয়েছে। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনার মেয়েকে দেখে আমার ছেলে পছন্দ করে ফেলেছে। আমিও আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতেছিলাম। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে তানিয়াকে আমি আমার ছেলের জন্য চাইছিলাম। ম্যামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তার ছেলে আমাকে কখন দেখলো আর সে আমাকে পছন্দ করে মানে? আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শুধু তাকিয়ে আছি তাদের দিকে। তখন বাবা আমার দিকে তাকালেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে বাবা তখন হাসি মুখে বললেন, চৌধুরী ম্যাডাম, এটা তো আমাদের জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার। আপনার মতো একজন মানুষের ঘরে আমার মেয়ে যাবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। আপনি নিজের থেকে এসেছেন, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আমি রাজি। তবে আপনার ছেলে কি এখন বিয়ে করতে রাজি? হ্যাঁ ভাই সাহেব, এর জন্যই তো আপনার সাথে কথা বলতে আসলাম। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে,
কারণ জানেনই তো আমার ছেলে এখন ভীষণ ব্যস্ত। আজকে আমাকে এসে বলছিল আপনার মেয়ের কথা, কালকে হয়তো কাজের চাপে পরে বিয়েটাও করতে না করে ফেলবে। তাই আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে। সেটা বুঝতে পারছি, কিন্তু জানেনই তো আমার একটা মাত্র মেয়ে, আর আমি সারা জীবন আমার এই মেয়ের জন্যই পরিশ্রম করেছি। আমি চাইছিলাম আমার মেয়ে বিয়েটা একটু জাঁকজমকভাবে দিতে। যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আচ্ছা, সে না হয় ঠিক আছে, আপনি 1 সপ্তাহের ভিতরে যে প্রস্তুতি নেওয়ার নিয়ে নিন। 1 সপ্তাহ পর আপনার মেয়েকে আমি আমার ঘরে নিয়ে যাব। ম্যাম তখন উঠে গেলেন। বাবা মা অনেক রিকোয়েস্ট করেছিলেন খেয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি বললেন অনেক তাড়া আছে, সেই জন্য উঠে গেলেন। আমার কাছে আসলেন, আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। তিনি এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, মামুনি, তোমার অনেক অভিযোগ যে ম্যাম তোমার খোঁজ খবর নেয় না, তাই না? এখন দেখো, তোমাকে একদম সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি। প্রস্তুত হয়ে নাও আমাকে আম্মু ডাকার জন্য। ম্যামের কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে থাকলাম। তিনি তখন হাসি মুখে আমার মাথা বুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি রুমে গিয়ে চিন্তা করতে শুরু করলাম, ম্যামের ছেলে আমাকে কখন কোথায় দেখলো, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আমি যখন আমার বান্ধবী সামিয়াকে কথাটা জানালাম, তখন তো সে তো মহা খুশি। সে কল্পনাও করতে পারিনি, আমিও কল্পনা করতে পারিনি এই দেশের আইনমন্ত্রীর সাথে আমার বিয়ে হবে। আমি কিছুই চিন্তা করতে পারছিলাম না। ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে যাওয়ার পর দেখলাম রনি বসে আছে। আমি তখন তার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম, রনি, আমার সাথে তোমার হয়তো আর দেখা নাও হতে পারে। কেন তুমি এরকম করে বলছো কেন? কি হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলো। আর বলো না, আব্বু আম্মু মিলে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী সপ্তাহে আমার বিয়ে। আমাদের দেশের আইনমন্ত্রী শুভ চৌধুরী, ওনার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আজকে ওনার মা এসেছিলেন আমাদের বাসায়। কথাটা শোনার পর আমার ভিতরে কী যে আনন্দ কাজ করছিল সেটা বলে বোঝাতে পারবো না। আম্মু তাহলে নিজের কথা রেখেছে, আমাকে না জানিয়ে চলে গিয়েছিল আমার বিয়ে ঠিক করার জন্য। আমি তো মহা খুশি। আমি তখন তার দিকে তাকিয়ে একটু মন খারাপ করার অভিনয় করে বললাম, তুমি থাকলে আমার জন্য অনেক ভালো হতো। সবাই আমাকে অনেক অপমান করি, তুমি থাকলে হয়তো একটু কম করতো, কিন্তু তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে। যাক, তোমাকে তো আর ইচ্ছা করলেও আটকে রাখতে পারবো না, বিয়ে করে নাও। প্লিজ মন খারাপ করো না, আমি কথা বলে দেখবো আমার স্বামীর সাথে। যদি ওনারা রাজি থাকেন তাহলে আমি বিয়ের পরও পড়াশোনা করব। আর যদি এই ভার্সিটিতে থাকি তাহলে আমি চেষ্টা করব যাতে কেউ তোমাকে অপমান করতে না পারে। কিন্তু জানোই তো, বিয়ের পর মানুষের স্বাধীনতা হারিয়ে যায়। শুভ তখন আরো কিছুক্ষণ কথা বলল তানিয়ার সাথে। ভেতরে ভেতরে ভীষণ মজা পাচ্ছিল, কারণ তানিয়া তাকে চিনতে পারেনি এখনো। ওদিকে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। মেয়র রায়ান সাহেবের একটা লোক সব ইনফরমেশন পেয়ে গেছে। সে চলে যায় মেয়রের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তার সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। এটা শোনার পর তিনি পাগল হয়ে গেলেন। তিনি কল্পনাও করতে পারেনি তার সাথে এত বড় একটা গেম খেলা হবে। তিনি তাড়াতাড়ি করে ইমরান সাহেবের কাছে কল করেন। ইমরান সাহেব হঠাৎ করে রায়হান সাহেবের কল পেয়ে ফোন ধরে বলেন, কি ব্যাপার, আমাকে হঠাৎ করে কল করলেন কেন? আরে ভাই, এসব কথা বাদ দাও, এখন আমাদেরকে আগে বাঁচতে হবে। আমাদের দুজনেরই মৃত্যুর ফাঁদ পেতে ফেলা হয়েছে। তাড়াতাড়ি আমার সাথে দেখা করো, না হলে আমাদের দুজনকেই মরতে হবে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমাকে মারবে এত বড় সাহস? এই এলাকার কারো আছে নাকি? আমার তো মনে হচ্ছে তুমি অভিনয় করছো যাতে আমাকে ফাঁসাতে পারো। আরে ভাই, আগে আমার সাথে দেখা করেন। পলাশ তো আপনার ওখানে নেই কালকে থেকে, তাই না? আমার এখান থেকেও আরিফকে তুলে নিয়ে চলে গেছে। তাদের দুজনকেই খুন করা হয়েছে। তাড়াতাড়ি আসুন, দুজনে দেখা করি, পরে বাকি কথা বলবো। এরপর তারা দুজনে একসাথে দেখা করেন। দেখা করার পর রায়হান সাহেব বলে ওঠেন, আমার খুবই বিশ্বস্ত একজন লোক একটু আগেই আমার কাছে এসে খবর দিয়েছে আমাদের ছেলেদেরকে আইনমন্ত্রী শুভ চৌধুরী আটক করে মেরে ফেলছে। এখন আমাদের উপরে ব্যবস্থা নেওয়ার জন্যই তারা ওই বাসায় আমাকে ডেকেছে। আপনাকেও কি ওই বাসায় ডাকা হয়েছে? হ্যাঁ, আমাকেও তো পলাশ ফোন করে বলল ওই বাসার যাওয়ার জন্য। সেই জন্য তো অপেক্ষা করছি, রবিবারে ওই বাসে যাওয়ার অপেক্ষা করতেছি। তাহলে তো খবর একদম পাকা। এবার আমাদের দুজনকে ওখানে নিয়ে মেরে ফেলা হবে। এখন আমরা কি করব?
আইনমন্ত্রী শুভর বিরুদ্ধে কিছু করতে গেলে তো বিপদে পড়ে যাব। আর এখন আমাদের হাতে আর কিছু করার নেই। যদি আমরা কিছু না করি তাহলেও শাস্তি পাবো। শুভ ইনফরমেশন পেয়ে গেছে আমাদের। আমার মনে হয় তাদের কাছে আত্মসমর্পণ করে দেওয়া উচিত, কারণ তাদের বিরুদ্ধে লাগতে গেলে উল্টা আমরাই বিপদে পড়ে যাব। এমনিতেই তো আমাদের পাওয়ার হারাতে হবে, আর আমাদের সবচেয়ে বিশ্বস্ত লোকজন মারা গেছে। কি বলছেন? আত্মসমর্পণ করলে আপনার কি মনে হয় আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এখনো তেমন কেউ এই ব্যাপারটা জানে না, তাই আমার মনে হয় আমরা ওখানে যাই। তবে এইভাবে যাব না, সব কিছুর ব্যবস্থা করে নিয়ে যাব, যাতে ওখানে যাওয়ার পর আমরা ফিরে আসতে পারি ওদেরকে মেরে। কি বলছেন রায়হান সাহেব? যদি ওনাদের বিরুদ্ধে কিছু করতে যাই তাহলে তো ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে, আমরা বিপদে পড়ে যাব। আমার সেটা মনে হয় না, কারণ শুভ চৌধুরী খুবই চালাক একটা ছেলে। সে কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে একত্রে আনবে না। ও অন্য কোনো প্ল্যান করেছে। তাই আমার মনে হয় আমরা এইভাবে না গিয়ে কারো সহযোগিতা নিয়ে যাই। আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, না হলে ওখানে যাওয়ার পরে যে কোনো কিছু করতে পারে। যদি এইভাবে শাস্তি দেওয়ার হতো তাহলে তো তাদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে দিত, এইভাবে খুন করে ফেলতো না। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে কি করবেন চিন্তা করেছেন? আমার মনে হয় রাজা ভাইকে খবর দিয়ে সাথে নিয়ে যাই। আপনি কি ওই সন্ত্রাসী রাজা ভাইয়ের কথা বলতেছেন? হ্যাঁ, আমি ওই সন্ত্রাসী রাজা ভাইয়ের কথা বলতেছি। ওনাকে সাথে নিয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের উপর কেউ আক্রমণ করতে গেলে রাজা ভাইয়ের লোকেরা ওদেরকে মেরে ফেলবে, আর আমাদেরকে তো ওখানে যেতেই হবে, না হলে শুভ চৌধুরীকে শেষ করতে পারবো না। যদি শুভ চৌধুরীকে শেষ না করতে পারি তাহলে আমাদের ক্ষমতা হারাতে হবে, সাথে জেলের ভিতর পচে মরতে হবে। তাহলে আর অপেক্ষা কেন? চলুন দুজন যাই, রাজা ভাইয়ের সাথে দেখা করি। যত টাকা বলে তত টাকা রাজি হয়ে যাব। জীবন বাঁচাতে হবে, এরপরে একে অপরের বিরোধিতা করব। এরপর তারা সবাই চলে গেল রাজা নামের সন্ত্রাসীর সাথে দেখা করতে। সে খুবই ভয়ঙ্কর একজন সিরিয়াল কিলার, পুরো দেশে রাজা ভাই নামে পরিচিত। ওদিকে শুভও প্রস্তুত হয়ে আছে। সে জানে তারা এভাবে আসবে না, যদি আসে তাহলে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করে আসবে। সেজন্য সে সেনাপ্রধানের সাথে কথা বলল। তবে সে একটা প্ল্যান করেছে, সরাসরি তাদের উপরে এভাবে আক্রমণ করবে না, বরং তাদের আগে ডেকে আনবে, এরপর আক্রমণ করবে। এর জন্য তারা পুরো প্ল্যান সাজিয়ে ফেলে। ওদিকে পরের দিন তানিয়া চলে যায় ভার্সিটিতে, কিন্তু আজকে রনি আসেনি। এটা দেখার পর তার খারাপ লাগলো। সেটা কেন আসছে না? রনির নাম্বার নেই, না হলে কল করে জানতে পারত। ওদিকে তার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, খুবই ধুমধাম করে বিয়েটা হবে, কারণ তার বাবা এই শহরের একজন নামকরা ব্যবসায়ী। সেই হিসেবে একমাত্র মেয়ের বিয়েতে একটু জাঁকজমক না হলে কি হয়? কিন্তু তার অনেক চিন্তা, ছেলেটা ভালো হবে তো। শুভ চৌধুরীর ফটোগুলো তানিয়া দেখতো, তার সাথে রনির মুখের মিল অনেক, কিন্তু রনিকে দেখতে যতটা গ্রামের স্বাভাবিক মনে হয়, শুভ চৌধুরীকে দেখতে ততটা নয়। শুভ চৌধুরীর যতগুলো ছবি আছে সবগুলোতেই পাঞ্জাবি পরা। তানিয়া একের পর এক ছবি দেখে যাচ্ছিল, কিন্তু তার যেন চাহিদা মিটছিল না। ওদিকে দেখতে দেখতে আরো একটা দিন কেটে গেল। আজকে রায়হান সাহেব এবং ইমরান সাহেবের আসার কথা সেই বাসায়। তারা সময় মতো বিশাল গাড়ি বহর নিয়ে সেই বাসায় পৌঁছালো। শুভ আগে থেকে সেখানে প্রস্তুত ছিল, কিন্তু তার ধারণা ছিল হয়তো তারা এসে কথা বলবে অথবা হালকা আক্রমণ করতে পারে, কিন্তু তারা এইভাবে আক্রমণ করবে বুঝতে পারেনি। বাইরে থাকা কয়েকজন অফিসারকে তারা মুহূর্তের মধ্যেই মাটিতে শুইয়ে দিল। চারিদিক থেকে গোলাগুলির শব্দ শুনে শুভ বুঝতে পারল তারা খবর পেয়ে গেছে যে তাদেরকে মেরে ফেলার জন্যই এখানে নিয়ে আসা হচ্ছে। সেজন্য সে তাড়াতাড়ি করে সেনাপ্রধানের কাছে কল করে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হয় তারা আগে থেকে খবর পেয়ে গেছে যে তাদেরকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। কেউ হয়তো সংবাদটা তাদের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমাদের উচিত তাদের উপর পাল্টা আক্রমণ করা, না হলে আমাদের সবাইকে মরতে হবে। তারা অনেক লোক এসেছে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাছে আছি। ওরা কিছু করার আগে ওদেরকে আমি শেষ করে দেব। আপনি চিন্তায় থাকতে পারেন। আপনি একটু সাবধানে থাকেন যাতে আপনার কোনো ক্ষতি না হয়। ওদিকে সেনাপ্রধান বিশাল ফোর্স দিয়ে ঝাঁপিয়ে পড়ল রাজার লোকজনের ওপর। ভীষণ গোলাগুলি হচ্ছিল, একের পর এক লোক মাটিতে শুয়ে পড়ছিল। প্রায় 30 মিনিট পর সেনাপ্রধান রায়হান সাহেব এবং ইমরান সাহেবের কলার চেপে ধরে
টানতে টানতে শুভর সামনে এনে ফেলেন। শুভ তখন তাদেরকে এলোপাথারি মারতে শুরু করে। এরপর সেনাপ্রধানের দিকে তাকিয়ে বলে, ওদের জন্য হলেও আইনটা পরিবর্তন করতে হবে। আপনি ওদেরকে ধরে রাখবেন 3 দিন। 3 দিন পরে আমার বিয়ে, এরপর আমি ওদেরকে শাস্তি দেব। ওদেরকে এভাবে শাস্তি দিলে হবে না, ওদের শাস্তি দিতে হবে সবার সামনে। ওদেরকে এমন শাস্তি দিব যাতে আর কেউ অন্যায় করার আগে মনে রাখে এদের কথা। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদেরকে নিয়ে রাখছি। আপনি বাসায় চলে যান, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমি বাসায় চলে আসলাম, কিন্তু মাথার ভিতরে যেন আগুন ধরে গিয়েছিল। আমি ভাবতে পারিনি তারা এইভাবে আক্রমণ করবে। মায়ের সাথে কাজকর্মের সহযোগিতায় সময়টা কেটে গেল। আজ আমার বিয়ে, ভেতরে একটা আনন্দ কাজ করছে, কারণ তানিয়ার সম্মুখীন হওয়ার পর তার এক্সপ্রেশন কীরকম হবে সেটা আমি জানি না। বিয়েটাও হয়ে গেল, তার বাসা থেকে নিয়ে আসা হচ্ছে আমাদেরকে। আমি বাসায় পৌঁছে যাওয়ার পর গাড়ি থেকে নেমে চলে গেলাম আমার অফিসে। ওখান থেকে নিজের দায়িত্ব বুঝে নিলাম আশরাফ সাহেবের কাছ থেকে। এরপর বাসায় ফিরে আসলাম, তখন রাত প্রায় 9টা। আম্মু আমাকে দেখে ভীষণ রাগ করলো, আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না শুভ? আজকে তোমার বিয়ে হয়েছে, তুমি কেন আজকে অফিসে গিয়েছিলে? তোমার তো ছুটি, তাহলে কেন গিয়েছিলে? মেয়েটা এতক্ষণ ধরে বসে আছে, তাড়াতাড়ি রুমে যাও। আরেকবার যদি তোমাকে বাইরে দেখি তাহলে ভীষণ রাগ করব। আমি চুপচাপ মাথা নিচু করে পাশের রুমে ঢুকলাম। এরপর মাস্কটা পরে নিলাম, যেটা পরে আমি রনি সেজে ভার্সিটিতে গিয়েছিলাম। তেমন কোনো পরিবর্তন নেই এই মাস্কে, তবে এটা বিশেষ পদ্ধতিতে বানানো। আমার মুখের মতোই, তবে কিছুটা হলেও পার্থক্য আছে। আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখলাম তানিয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। তানিয়া আমাকে দেখে এগিয়ে এসে সালাম করলো। আমি তখন তাকে উঠালাম। সে আমার দিকে তাকিয়ে কিছুটা দূরে সরে গেল। এরপর বলল, রনি তুমি? আমি হাসতে হাসতে শুরু করলাম। তখন সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আমাকে দেখে অবাক হয়েছেন তাই না? আগে বলো তুমি এখানে কিভাবে? তাহলে শোনো, তোমাকে পুরো কাহিনী বলি। এরপর আমি আস্তে আস্তে সব ঘটনা তাকে খুলে বললাম, আর কীভাবে তাকে পছন্দ হলো। সব কিছু শোনার পর সে ভীষণ হাসতে শুরু করলো। আমি তখন তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। তার হাসিটা অদ্ভুত সুন্দর। সে আমার দিকে চোখ ফেরাতেই লজ্জা পেল। আমি তখন তাকে বললাম, তোমার হাসিটা না বড্ড সুন্দর। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। বিয়ে ঠিক হওয়ার পরদিন থেকে আমি তোমার যত ছবি আছে সবগুলো দেখছিলাম। শুধু আমার কেন জানি মনে হয়েছিল রনি আর তোমার মধ্যে অনেক মিল। আমি মুচকি এসে তানিয়াকে জড়িয়ে ধরলাম। এরপরে কাহিনী আপনাদেরকে না জানলেও চলবে। পরের দিন সকালে আম্মুর কাছ থেকে অনেক কষ্ট করে বিদায় নিয়ে আমি বাইরে আসলাম, কারণ আজকে ওদেরকে শাস্তিটা দিতেই হবে। ভার্সিটির ক্যাম্পাস থেকে একটু দূরে বিশাল একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে গেছে, কারণ তাদের সবাইকে খবর দেওয়া হয়েছে শাস্তি দেখার জন্য। আমিও জানি এটা আইন বিরোধী, কিন্তু এদের আইনের আওতায় নিয়ে আসার আগে শাস্তি দিতে হবে। দরকার হয় আইনের পরিবর্তন ঘটাতে হবে। তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। সবাই যে যা পারছে তা দিয়ে ঢিল মারছে তাদের উপরে। আমি যেতেই সবাই শান্ত হয়ে গেল। আমি স্টেজে উঠলাম। উঠে সবার উদ্দেশ্যে বলতে শুরু করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আমি জানি আজকে যে ঘটনা ঘটতে চলেছে এরপর হয়তো অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু আমি যেটা করছি সেটা আমার কাছে মনে হচ্ছে আমি ঠিক করছি, কারণ এদেরকে শাস্তি দেওয়া উচিত। আমার জানা মতে এদের দুজনের কারণেই প্রায় 50 জনের মতো নিরপরাধ ছাত্রকে খুন হতে হয়েছে। কয়েক হাজার ছাত্রছাত্রীকে তারা মাদকের নেশায় আসক্ত করেছে, কয়েক হাজার নারীকে তারা ধর্ষণ করেছে। তাই তাদের শাস্তি একটু অন্যরকম হওয়াটা অবশ্যই প্রয়োজন। আমরা প্রায়ই দেখি আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন অপরাধীকে ধরতে। আমিও প্রথমে ধরেছিলাম তাদের দুজন সহযোগীকে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যতজনকে ধরেছি সবাই টাকার জন্য এই কাজগুলো করতেছে, কিন্তু আসল মাথাটাকে আমরা ধরতে পারিনি। আমরা বারবার ধরেছি এদের সহযোগীদেরকে, কিন্তু এরা টাকা দিয়ে আরও সহযোগী বানাতে পারবে। আমরা হয়তো সেই মানুষগুলোকে ধরতে পারবো যাদের টাকা পয়সা নেই, টাকার লোভে পড়ে এই কাজগুলো করছে। তাদেরকে ধরে শাস্তিও দিচ্ছি, কিন্তু আসল অপরাধীরা কিন্তু উপরে বসে হাসছে। তাই আমার টার্গেট ছিল প্রথমে আসল অপরাধীদেরকে ধরা। আজকে তাদেরকে ধরতে পেরেছি। তাদের দুজনকে আজ সবার সামনে মাথা কেটে মেরে ফেলা হবে।
আমি জানি এটা আইন বিরোধী, আমি জানি এটা করার পর হয়তো পুরো পৃথিবী আমার সমালোচনা করবে, কিন্তু আমি এসবের তোয়াক্কা করি না। আমি সাধারণ মানুষের যারা ক্ষতি করেছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যই দায়িত্ব পেয়েছি এবং শপথ করেছিলাম আপনাদের দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এখন যদি আপনারা আপত্তি করেন তাহলে আমি এটা বন্ধ করে দিব। আপনাদের কি কোনো আপত্তি আছে? না না, আমাদের কোনো আপত্তি নেই স্যার। আমরা সবাই চাই এই লোকগুলোর এই রকমই শাস্তি হোক। এই রকম যত লোকজন আছে সবার শাস্তি হওয়া দরকার। এরপর শুভ নেমে আসলো। রায়হান সাহেব এবং ইমরান সাহেব চিৎকার করতে শুরু করলেন। তাদের দুজনের দিকে ভয়ঙ্কর একজন লোক এগিয়ে গেল। তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। কয়েকজন লোক টেনে তাদেরকে একটা পাথরের সামনে শোয়ালো। এর লোকটা চোখ বন্ধ করেই তাদের মাথার ওপর আঘাত করলো। সঙ্গে সঙ্গে তাদের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। পুরোটা লাইভ দেখানো হচ্ছিল। অনেক অপরাধীরা এটা দেখার পর আটকে উঠেছে। এটা দেখার পর অনেকে সমালোচনা করছিল শুভর, কিন্তু যারা সমালোচনা করতে যাচ্ছিল সাধারণ মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। পুরো দেশে থমথমে পরিবেশ বিরাজ করেছিল। শুভ তখন বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার পর বাসায় ঢুকতেই তার মা এসে তার সামনে দাঁড়ালো। শুভ তখন তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি জানি না মা, আমি যেই কাজ করেছি সঠিক নাকি অন্যায় কাজ করেছি, তবে তোমার শিক্ষা আমি আমার বুকে লালন করি। আমার মনে হয়েছে আমি এই কাজটা করলেই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সেই জন্য আমি এই কাজটা করেছি। তুমি যদি বলো তাহলে আমার দায়িত্ব আমি ছেড়ে দেব। মা তখন আমার দিকে এগিয়ে আসলেন, তানিয়াকেও নিয়ে আসলেন। এরপর তানিয়ার হাতটা আমার হাতে চেপে দিয়ে দুজনকে জড়ি ধরে বললেন, আমি আজ গর্বিত বাবা। আমি এমন এক সন্তানের জন্ম দিয়েছি যে ন্যায়ের পথে চলার জন্য সব কিছু ছাড়তে রাজি। তুমি যেটা করেছো সেটা ঠিক কাজ করেছো। দরকার হয় তোমার দায়িত্ব থেকে তুমি অবসর নিবে। এরপরও তুমি কোনো অন্যায় সহ্য করবে না। আর তানিয়া, আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। কোনো দিন আমার ছেলেকে কোনো ভুল পথে যাওয়ার বুদ্ধি দেবে না। চিরদিন যেন সঠিক পথে থাকতে পারে সেই পরামর্শ দিয়ে যাবে। কথা দিলাম মা, যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার ছেলেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করব। আমি জানি একটা নারী চাইলেই একজন পুরুষকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আপনি যখন আমার উপরে বিশ্বাস রেখেছেন তখন আমি কথা দিচ্ছি আপনার বিশ্বাসের অমর্যাদা আমি করব না। শুভর কাছে আজকে মনে হচ্ছে এটা তার জীবনের সবথেকে আনন্দের দিন, কারণ তার প্রিয় মানুষগুলো তার পক্ষে আছে। আসলে আমাদের সমাজে এরকম কিছু জঘন্য মানুষ আছে, এদেরকে আইন কানুন দেখিয়ে কোনো লাভ নেই। এদের শাস্তি হওয়া দরকার ছিল জনসম্মুখে, যাতে এদেরকে দেখে বাকি অপরাধীরা অপরাধ করার আগে অন্তত 10 বার ভাবে। কিন্তু আজ আমাদের দেশের এমন একটা অবস্থা, অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সাধারণ নিমচোর এবং কলাচোর জেলের ভেতর পৌঁছে মরছে। আসল অপরাধীরা বিলাসী জীবন কাটাচ্ছে, আর সে অপরাধীদের অর্ডারে অন্যায় করা সাধারণ মানুষগুলো জেলের ভিতরে মানবেতর জীবনযাপন করছে। তাই আমরা সবাই মিলে একত্রিত হই, অন্যায়ের প্রতিবাদ করি। জানি গল্পটা কাল্পনিক, বাস্তবে এমন অনেক কিছুই সম্ভব নয়, তবে গণতান্ত্রিক দেশে জনগণই সব কিছু। তাই আমরা একত্রিত হলে যে কোনো সমস্যার সমাধান নিমেষে করতে পারবো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।